সেন্ট্রাল মেডিকেল স্টোরের ওষুধেই সংক্রমণ, ওষুধ ও ফ্লুইডের নমুনা পরীক্ষায় তথ্য। মেটিয়াবুরুজ হাসপাতালে ছানি অপারেশনে বিপত্তি, সেই বিপত্তি নিয়ে ইতিমধ্যেই জলঘোলা চলছে। আর তাতেই যে সেন্ট্রাল মেডিকেল স্টোরের যে ওষুধ, সেই ওষুধেই সংক্রমণ ছড়িয়েছে বলেই প্রাথমিকভাবে অনুমান। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ। অভিজিতের কাছে যাব। অভিজিৎ, ঠিক কি তথ্য পেয়েছেন এই বিশেষজ্ঞ কমিটি? সান্নিক, এই মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতাল বা নাদিয়াল হাসপাতাল, সেখানে যে চোখের ছানি অপারেশনে যে বিপত্তি ঘটেছে, যে বিভ্রাট ঘটেছে, তাতে ভয়ানক তথ্য উঠে এসেছে। সেখানে দেখা গেছে যে ছানি অপারেশনের সময় যে ওষুধ ব্যবহার করা হয়েছিল তাতে ব্যাকটেরিয়া বা ছত্রাক পাওয়া গেছে, এবং যে জেলি জাতীয় যে ফ্লুইড ব্যবহার করা হয়েছে তার গুণমানও সঠিক ছিল না। এবং সেই কারণে এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতাল বা নাদিয়াল হাসপাতালের চক্ষু বিভাগ অর্থাৎ আই ডিপার্টমেন্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত, এবং সেখানকার অপারেশন থিয়েটার অর্থাৎ চোখের কোনো রকম অপারেশন এখন আর করা যাবে না। একই সঙ্গে সেখানকার আজকে সিদ্ধান্ত হয়েছে যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের তত্ত্বাবধানে এই মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতাল বা নাদিয়াল হাসপাতালের সমস্ত ডিপার্টমেন্ট পরীক্ষা নিরীক্ষা করতে হবে। বিশেষত শিশু বিভাগ এবং প্রসূতি বিভাগ অর্থাৎ গাইনি এবং পেডিয়াট্রিক ডিপার্টমেন্টকে আতশ কাচের তলায় রাখা হচ্ছে। সেখানে বিশেষ নজরদারি এবং লেবার রুম, যেখানে যে লেবার রুম, সেই লেবার রুমে বিশেষ সেখানে জীবাণুমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ যেটা দেখা যাচ্ছে যে গত শুক্রবার এবং শনিবার যে দুদিন এই মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালে যাদের ছানি অপারেশন হয়েছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে সংক্রমণ ঘটেছে, এবং তাদের বেশ কয়েকজনের চোখ সম্পূর্ণ দৃষ্টিহীন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এখন তারা প্রত্যেকেই কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের রিজিওনাল ইনস্টিটিউট অব অপথলমোলজি সেখানে চিকিৎসাধীন রয়েছে। ফলে রাজ্য স্বাস্থ্য দপ্তর অত্যন্ত কড়া পদক্ষেপ গ্রহণ করছে। যতদিন না পর্যন্ত তদন্ত সম্পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত এই মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালের চক্ষু বিভাগ সম্পূর্ণ বন্ধ, এবং সেখানকার চোখের সমস্ত অপারেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধন্যবাদ অভিজিৎ। আমাদের যেটা দেখার দায়িত্ব সেটা আমরা দেখেছি। পেশেন্টের সঙ্গে কথা বলেন যে পেশেন্ট এসেছিলেন আজকে? না, পেশেন্টের সঙ্গে আমরা কথা। ইসলামপুরের খবরে নজর রাখবো। কদিন আগে চোপড়ার ছবি দেখেছিলেন, সেখানের একটা ভিডিওকে ঘিরে অনেক জলঘোলা হয়েছে। সেই একই ছবি এবার ইসলামপুরে আরো জেসিবি। ইসলামপুরের আরেক জেসিবি আব্দুল হক, আব্দুলের অত্যাচারের ভিডিও ভাইরাল এবার। এই আব্দুলের আরেকটা পরিচয় আছে, সে তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি। আব্দুল ও তার ভাই খালেকের কীর্তি এই ভিডিওয়ে প্রকাশ্যে। তোর মুখখান নেই দেখবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চঞ্চলের থেকে জানতে চাইবো। চঞ্চল, এর আগে আমরা দেখেছিলাম চোপড়ার ঘটনা, সেই চোপড়ার ঘটনার পরে এবার ইসলামপুরের এই ভিডিও ভাইরাল হয়েছে। ঠিক কি ভিডিওতে চলছে তোমার কাছ থেকে একটু স্পষ্টভাবে জানতে চাইবো। দেখো সানি, তোমাকে জানিয়ে রাখছি যে চোপড়ার জেসিবির যে ঘটনা, সেই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরে এবার কিন্তু ইসলামপুর ব্লকের যে কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত আছে, সেই সুজালি গ্রাম পঞ্চায়েতের যে প্রাক্তন অঞ্চল সভাপতি ছিলেন আব্দুল হক, তার ভাইয়ের এই ভাইরাল ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে তার ভাই যে খালেক ওরফে মাতাল, তার একটি চেয়ারে বসে রয়েছেন, এবং তার পাশে কিন্তু এক ব্যক্তি তার পা ধরে কাতর আবেদন করছেন, এমনকি ওই ব্যক্তি কান ধরে উঠবোস করছেন। এমন এই ছবি ভাইরাল হচ্ছে, কিন্তু এই এলাকা জুড়ে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে এলাকাবাসী এবং গ্রামবাসীদের একাংশের অভিযোগ যে এই আব্দুল হক এবং এই যে আব্দুল হকের ভাই
খালেক ওরফে মাতাল, এই দুজন কিন্তু এলাকায় একবারে বলা যেতে পারে যে জেসিপি চোপড়া কাণ্ডে যে জেসিপি ধরা পড়ে যেভাবে জেসিপি তারা চালিয়েছিল ঠিক একই ভাবে কিন্তু এই আব্দুল হক এবং খালেক, আব্দুল হকের ভাই যে খালেক, তারা কিন্তু একইভাবে ট্রাক চালিয়েছিল এবং গ্রামবাসীদের এমনটাই অভিযোগ এবং কি একাধিকবার সালিসি সবার মতনই ঘটনা ঘটেছে, এমনকি গ্রামের মানুষদেরকে বই দেখিয়ে প্রাণে মেরে ফেলে দেওয়ার ধমকি দিয়ে কিন্তু জমি জায়গা থেকে শুরু করে টাকা পয়সা লুটপাট করতে এমনটা কিন্তু অভিযোগ করছে গ্রামবাসীরা। তবে এই ঘটনায় গতকাল রাতে কিন্তু খালেক মাতাল তাকে কিন্তু ইসলামপুর থানা পুলিশ গ্রেফতার করেছে এবং অভিযুক্তকে আজকে ইসলামপুর 10 দিনের পুলিশ হেফাজতে আর্জি জানিয়ে ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে ইসলামপুর থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধন্যবাদ। সুজালি অঞ্চলে এই যে খালেক নামের আমাদের যে মেম্বার আছে বর্তমানে, এত প্রচুর মানুষকে ঠকে খেয়েছে, কারো জমি কি করেছে, হ্যাঁ প্রায় কোটি কোটি টাকা সম্পত্তি করেছে। তো এই দাবি করার জন্য সবাই আজকে এফআইআর করতে এসছে এখানে। এইরকম মানুষের সঙ্গে ব্যবহার করাটা ভালো হয়নি, নিন্দনীয় ঘটনা। যে আমাদের সুজালিতে ভালোভাবে মানুষ থাকুক, এরকম অত্যাচার না করুক। ওই ভিডিওটার জন্য আমার পার্টির যা বদনাম হলো, এমএলএ সাহেব আমার দুঃখিত, আমার ব্লক প্রেসিডেন্ট দুঃখিত। কখনো উত্তর দিনাজপুর চোপড়া, কখনো উত্তর দিনাজপুরের ইসলামপুর, বিভিন্ন জায়গায় এই সালিশি সভার ছবি আমরা দেখেছি। আরেকটা ছবি দেখাবো, জামালপুরে সালিশিতে না যাওয়ায় মারধর, দম্পতির সঙ্গে তাদের ছেলেকে মারধর। সেখানে দম্পতির ছেলের বিবাহ বিচ্ছেদ মামলা, পার্টি অফিসে সালিশি ডাকার অভিযোগ, সালিশিতে না যাওয়ায় বাড়িতে হামলা এবং আতঙ্কে বাড়ি ছাড়া পরিবারের সদস্যরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শরদিন্দু। শরদিন্দুর কাছে যাব, শরদিন্দুর থেকে জানতে চাইবো শরদিন্দু ঠিক কি হয়েছে সেখানে। দেখো, পূর্ব বর্ধমানের জামালপুরের কুবাজপুরের ঘটনা। সেখানে বশির আলী সেখানকার বাসিন্দা, সেই বশির আলীর সঙ্গে বর্ধমানেরই একটি তরুণীর বিয়ে হয়েছিল এবং 2-3 মাস পরই তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এরপর 2018 সালে তাদের বিবাহ বিচ্ছেদের মামলা শুরু হয় এবং সেই মামলা এখনো আদালতের বিচারাধীন রয়েছে। এর মধ্যে গত 13 জুন রাতে তৃণমূলের চকদিঘি অঞ্চল সভাপতি আজাদ রহমানের লোকজনেরা এই বশির আলীর বাড়িতে যায় এবং তাদেরকে সালিশি সভায় পরদিন সালিশি সভায় যোগ দেওয়ার জন্য শাসিয়ে যায় এবং বলে যায় যদি সালিশি সভায় না গেলে ভয়ঙ্কর পরিণতি হবে, এমনটাই অভিযোগ এই বশির আলীর পরিবারের। এরপরে তারা ভয়ে সেই সালিশি সভায় যায়নি। সেই রাতেই বশির আলী এবং তার বাবা মাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ এবং অভিযোগ যে তৃণমূলের চকদিঘি অঞ্চল সভাপতি আজাদ রহমানের লোকজনেরা এই মারধর করে এবং সেদিন থেকেই এই পরিবার ঘর ছাড়া রয়েছে, তারা আতঙ্কে গ্রামে ফিরতে পারছে না। যদিও এই চকদিঘি অঞ্চল সভাপতি আজাদ রহমান তিনি যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন তিনি কোনো সালিশি সভার আয়োজন করেননি বা সেই সালিশি সভায় বশির আলী বা তার বাবা মাকে যেতে বলেননি। একটা গ্রাম্য বিবাদের জন্য এই ঘটনা ঘটে থাকতে পারে এবং এই যে ঘটনা ঘটেছে সেটা বশির আলীর বাবা মা তারা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে জেলা পুলিশ সুপার, জেলা শাসক সকলের কাছেই লিখিতভাবে জানিয়েছেন এবং তারপরও কেন এতদিন পরও তারা গ্রামে ফিরতে পারলো না, কেনই তা প্রশাসন, পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিল না বা দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না, সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। বেশ, ধন্যবাদ। ছেলের সঙ্গে যে মেয়েটার বিয়ে হয়েছিল ওরা মামলা করে, কিসের মামলা? খোর পোশাকের মামলা করে ওরা। সেই মামলা এখন বিচার চলছে আর ওরা বলছে যে আমি এখানে আজাদ রহমানের অফিসে আমরা বিচার চাই। কারা বলছে? ওই মেয়েরা 2 জুন সালিসি সভা ডেকেছিল আজাদ রহমানের অফিসে, দিয়ে আমরা যাব না বলেছি বলে 14 তারিখে রাতের বেলায় আমাদের মারধর করে। বাড়িতে জুনার 30 ঢুকেছিল, দিয়ে ছেলেকে প্রচন্ড মারধর করে। ওর বাবা আর আমি আটকাতে যাই বলে তাই জন্য আমার গলায় আমাকেও মারধর করে, আমার ওর বাবাকেও মারধর করে, আমাকে শ্লীলতাহীন করে। আমরা প্রাণের ভয়ে আমরা সালিসি সভায় যাইনি। 14 জুন রাত্রি 7টা নাগাদ আমার বাড়িতে প্রায় 30 দুষ্কৃতী আমার বাড়িতে ঢোকে। ঠিক আছে, বলে আজাদ রহমানের সালিসি সভায় তোমরা হাজির হওনি, ঠিক আছে, তোমাদের সন্ধ্যা 7টায় টাইম দেওয়া ছিল, তোমরা আসোনি, ঠিক আছে, দেখো এর পরিণতিটা কি হয়। তারপরেই আমাকে মারধর করে এবং আমার গলার পা দিয়ে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, আমার মাথা লক্ষ্য করে একটা বাঁশ চালায়, সেই বাঁশটা আমি মাথাটা সরিয়ে বাঁচিয়ে নিলে কোনো রকমে আমার ভুঁড়িতে এসে লাগে। যে অভিযোগটা ওরা করেছে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। এই বিষয়ে আমি কিছু জানি না। আমি অঞ্চল পার্টির বিষয়ে কোনো মীমাংসাও ডাকিনি,
কেন আমার কাছে যতদূর খবর আছে এটা কোর্টে মামলা চলছে। আর যেটা 14 তারিখে আপনি বললেন যে একটা ঝামেলা হয়েছে, সেটা তো গ্রাম্য ঝামেলা, আমি খবর পেয়েছি। এই বিষয়ে আমি কিছু জানি না। উনি যে অভিযোগ করেছেন সম্পূর্ণ মিথ্যা।